হ্যালো, হ্যালো তনুদি, গুড ইভিনিং। হ্যালো শিবম, গুড ইভিনিং। থ্যাংক ইউ শিবম। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু বলবি যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। থ্যাংক ইউ। ওকে, আমি শুরু করে দিচ্ছি। প্রথম যে গল্পটা আজকে বলবো সেই গল্পটা আমাকে তনুদি পাঠিয়েছে। তনুদি এখানে উপস্থিত আছে। তনুদি, তোমার গল্প দিয়ে আমি আজকে আমার লাইভটা শুরু করছি। খুব সুন্দর গল্প। ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি তনুদির দিদার সঙ্গে। সালটা 1928 কিংবা 1930-এর মধ্যে যে কোনো একটা সময়। তনুদির দিদা বাপের বাড়ি ছিল কাশীপুর অঞ্চলে, কাশীপুর থানার কাছাকাছি একটা অঞ্চলে। তো
সেখানে ওনারা থাকতেন। তো তনুদির দিদার মা ওনার খুব অল্প বয়সে মারা যান। মানে তনুদির দিদা তখন খুব ছোট ছিলেন, সেই সময় মাত্র 8 বছর বয়স ছিল না, সেই সময় ওনার মা মারা যান। সেই সময় তনুদির দিদার যে বোন ছিলেন, তিনি সবে হয়েছেন, খুব সম্ভবত 6 মাস বয়স। সেই সময় ওনাদের মা মারা যান। তো তারপর থেকে ওই তনুদির দিদাই তার বোনের দেখভাল করেছিলেন। দেখভাল করে আস্তে আস্তে মানে তার প্রয়োজন কি না সমস্ত কিছু উনিই দেখাশোনা করতেন। অ্যাকচুয়ালি তনুদির দিদারা ছিলেন 3 ভাই 3 বোন। তা তনুদির দিদা ছিলেন মেজো বোন। তো একসাথেই আস্তে আস্তে বড় হচ্ছিলেন। বড় হতে হতে তনুদির দিদার যিনি বাবা ছিলেন উনি কিন্তু আর বিবাহ করেননি। উনি ওই রকম অবস্থায় বাকি জীবনটা কাটিয়েছিলেন, বিপত্নিক অবস্থাতে। হ্যাঁ, অবশ্য ওনার সঙ্গে মানে ওনাদের বাড়িতে ওনাদের সঙ্গে 2 বিধবা পিসি ছিলেন, ওনারা থাকতেন। তা যাই হোক, এনাদের নিয়ে ওনাদের পরিবার ছিল, আর দিন কাটছিল মোটামুটি একই রকমভাবে দিন কাটছিল। তা আস্তে আস্তে সময় যাচ্ছিল, বয়স হচ্ছিল মেয়েদের। তা সেই সময় আজকে যে সময়ের ঘটনা বলছি, সেই সময় তনুদির দিদা সময় তো আজকে থেকে অনেকটা। তো সেই সময় একটা রেওয়াজ ছিল যে ছোটদের মানে মেয়েদেরকে একটু কম বয়সে বিয়ে দিয়ে দেওয়ার। তো সেই সময় অনুযায়ী যখন বিয়ের বয়স হলো, তখন ওনার বাবা আস্তে আস্তে তদবির করতে লাগলেন যে বিবাহের জন্য। তা ওই সময় ওই কাছাকাছি ওনারা যেখানে থাকতেন ওর কাছাকাছি একটি সাধু বাবার আশ্রম ছিল। তা সেই সাধু বাবার আশ্রমে ওনার বাবা মানে তনুদির দিদার যিনি বাবা ছিলেন উনি সেই সাধু বাবার আশ্রমে তনুদির দিদাদের 3 বোনকে নিয়ে গেছিলেন। যাওয়ার পর সাধু বাবার আশ্রমে গিয়ে উনি খোলাখুলি বলেন যে এরকম মেয়েদের বিয়ের জন্য উনি এসছেন। তো উনি বললেন, ওই সাধু বাবা বলছিলেন যে সাধু বাবা কিংবা সাধক বলা চলে। তো উনি তখন বললেন যে এই আশ্রমের যে জবা গাছগুলো তোমরা দেখছো, সেই জবা গাছ থেকে তোমরা ফুল তুলে আনো, একটা করে জবা ফুল তুলে এনে আমাকে দাও। তো যেমন কথা তেমন কাজ। প্রথমে বড় বোন গেলেন, মানে তনুদির দিদার যিনি বড় বোন উনি গেলেন, গিয়ে সামনের গাছটি থেকে একটা জবা ফুল এনে ওই সাধকের হাতে দিলেন। এরপর দ্বিতীয় তনুদির দিদার পালা। উনি গেলেন একটু দূরের গাছে থেকে আরেকটি জবা ফুল এনে উনি ওই সাধকের হাতে দিলেন। তৃতীয়ত ওনাদের যে সব থেকে ছোট বোন তার পালা। তিনি এবার তাকে যেই বলা হলো তিনি উঠোনে নামলেন। নেমে উঠোনের এদিক ওদিক ঘুরতে লাগলেন। জবা ফুল আনতে আর উনি যাচ্ছিলেন না, বারবার এদিক ওদিক ঘুরছিলেন। আর তারপর বেশ কিছুক্ষণ বাদে উনি গিয়ে দূরের একটি গাছ থেকে একটি জবা ফুল তুলে এনে ওই সাধকের হাতে দিয়েছিলেন। 3 বোনের 3টি জবা ফুল পাওয়ার পর ওই সাধক তনুদির দিদার যিনি বাবা ছিলেন তাকে বললেন যে বড় বোনের খুব তাড়াতাড়ি বিয়ে হবে এবং কাছাকাছি বিয়ে হবে। দ্বিতীয় তনুদির যে দিদা ওনার ব্যাপারে বললেন যে এই বোনের একটু দেরিতে বিয়ে হবে এবং দূরে বিয়ে হবে। আর তৃতীয় যিনি সব থেকে ছোট বোন ছিলেন ওনার ক্ষেত্রে বললেন যে এই বোনের যখন বিয়ে হবে তৎকালীন সময় অনুযায়ী সেটা কিন্তু একটু দেরিতে হবে। মানে উনি বলেছিলেন যে এই বোনের যখন বিয়ে হবে তখন দেরিতে হবে, আর খুব ভালো বিবাহ হবে। এই কথা শোনার পর ওনার বাবা
ওই আশ্রম থেকে 3 মেয়েকে নিয়ে চলে এসেছিলেন। পরবর্তীকালে দেখা গিয়েছিল যে ওই সাধকের কথা কিন্তু সম্পূর্ণভাবে মিলে গেছে। তনুদির দিদার যে বড় বোন, তার বিয়ে কাছাকাছি হয়েছিল এবং ওই সময়ের অল্প কিছু পরেই ঘটে গেছিল। তনুদির দিদার বিয়ে হয়েছিল একটু দূরে, এবং তৃতীয় বোন, সব থেকে ছোট বোন যিনি, তার বিবাহ হয়েছিল কিন্তু বেশ দূরে। এবং তৎকালীন সময় অনুযায়ী তখন তো আর মেয়েদেরকে এতদিন ধরে বসিয়ে রাখা হতো না, মানে বসিয়ে রাখা কথাটা ভুল। এখন মেয়েদেরকে এখন মেয়েরা যেই বয়সে বিয়ে করে থাকেন কিংবা আরও বেশি বয়সে করে থাকেন, তখনকার দিনে এটা ভাবা যেত না। তখনকার সময় অনুযায়ী কিন্তু ওনাদের বিবাহ, মানে ওনার একদম ছোট বোন যিনি ছিলেন, ওনার বিবাহ কিন্তু অনেক অল্প বয়সে, অনেক বেশি বয়সে হয়েছিল। তখনকার সময় অনুযায়ী বেশি বয়স, এখনকার সময় অনুযায়ী কিন্তু নয়, অনেক বেশি বয়সে হয়েছিল। তাই এ তো ঘটনাটা গেল। এরপর এই ঘটনাটা তনুদি শুনেছিলেন, কিন্তু তনুদির মনে একটা লোভ কিছুতেই যায়নি যে এই ঘটনাটার ভেতরে ঢুকে সম্পূর্ণ ব্যাপারটা জানা। তা এই আশা নিয়ে উনি ছিলেন। এক সময় কোনো একটি অনুষ্ঠান বাড়িতে তনুদির দিদার যে ছোট বোন, তার সঙ্গে তনুদির দেখা হয় এবং তনুদি ওনার কাছে সম্পূর্ণ ঘটনাটি জানতে চান। তো সমস্ত ঘটনাটি বলার পর তনুদি প্রশ্ন করেছিলেন, আচ্ছা দিদা, তুমি অতক্ষণ সময় নিয়ে এত দূর থেকে একটা জবা ফুল কেন আনতে গেলে? তোমার কি সামনে কোনো জবা ফুলের গাছ দেখতে পাচ্ছিলে না তুমি, নাকি জবা ফুল দেখতে পাচ্ছিলে না? এই প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন যে সত্যি রে দিদিভাই, আমি এই আশেপাশে কোনো জবা ফুল দেখতে পাচ্ছিলাম না। আমি কিন্তু ওই দূরে একটি গাছে ওই জবা ফুলটি দেখতে পেয়েছিলাম এবং তখন সেখান থেকেই আমি জবা ফুলটি আনতে গেছিলাম। কি ভারী অদ্ভুত না ব্যাপারটা? দেখুন, ওই সাধক তার সাধনার জ্ঞানে যেটি বলে দিয়েছিলেন, পরবর্তীকালে কিন্তু সেই ঘটনাটাই ঘটেছিল। দারুণ সুন্দর এই গল্পটি তনুদি আমাকে পাঠিয়েছেন, আমি আপনাদেরকে শোনালাম। তো তনুদি, আমি কি ঠিকঠাক মতো বলতে পেরেছি? তুমি যেটা আমাকে গল্পটি পাঠিয়েছিলে, তুমি একটু কাইন্ডলি বলো আমাকে কমেন্ট করে। আর আপনারাও যদি এই রকম গল্প পাঠান আমাদেরকে, আপনারা নিজেরা এসে বলতে পারেন লাইভে, কিংবা আপনারা যদি চান আপনারা আমাদেরকে গল্প পাঠাতে পারেন, পাঠিয়ে আমরাও বলতে পারি সেই গল্প। ইন্ট্রোডিউস করছি আমাকে। নমস্কার, আমি রুস্তম ঋত্বিক, লৌকিক অলৌকিক গ্রুপের অন্যতম অ্যাডমিন। আপনাদের সবাইকে আজ সন্ধ্যায় স্বাগত। ঈশ্বরের কৃপায় আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাক, আপনারা মানসিক এবং শারীরিকভাবে খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিনগুলো যেন আপনাদের খুব 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 ভালো যায়। এবং তনুদি যেইভাবে আমাকে গল্প পাঠিয়েছেন, আপনারাও ঠিক সেই রকমভাবে আমাদেরকে গল্প পাঠান। নমস্কার স্নিগ্ধাদি, আপনারা গল্প পাঠান। আমরা চাই আপনারা আরও বেশি অনেক বেশি আমাদের গ্রুপের সঙ্গে ইনভলভ হন। আপনারা আসুন, এসে লাইভ করুন এখানে। আপনারা আমাদেরকে লেখা দিন। দিদি এসছেন, স্নিগ্ধাদি এসছেন, খুব ভালো লেখিকা, ওনার গল্প আমরা সবাই পড়ি। এইরকম আপনারাও পাঠান, আপনাদের গল্প আমরা কিন্তু পড়তে চাই, আপনারা লিখুন। তো আমরা সবাই মিলে এই গ্রুপটাকে অনেক অনেক উচ্চতায় নিয়ে যেতে চাই। আপনাদের সাহায্য ভীষণভাবে দরকার আমাদের। আপনারা যদি সাহায্য না করেন তাহলে কিন্তু আমরা সেই উচ্চতায় পৌঁছতে পারবো না। তাই আসুন সবাই মিলে হাত ধরে এই গ্রুপটাকে অনেক উঁচুতে নিয়ে যাই। গুড ইভিনিং। আচ্ছা, এইবার আমি আসছি আজকের যে মূল গল্প, মানে মূল ঘটনা, যেই ব্যাপারে আলোচনা করব আপনাদের সঙ্গে, বারমুডা ট্রায়াঙ্গেলের ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটা একটা আনসলভড মিস্ট্রি। এখনও কিন্তু যারা বলে যে বারমুডা ট্রায়াঙ্গেলের মিস্ট্রি সলভ হয়ে গেছে, তারা কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক বলে না।
কারণ এখানে নানা মুনির নানা মত। বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটা ব্যাপার যার মিস্ট্রি এখনও সলভ হয়নি। তো দেখা যাক আমরা আজকের আলোচনা থেকে কোনো হাল পাই কি না বারমুডা ট্রায়াঙ্গেলের ব্যাপারে। ওকে, শুরু করছি। উত্তর দিকে বারমুডা দ্বীপ, আর পশ্চিম দিকে ফ্লোরিডা, আর দক্ষিণ পূর্ব দিকে পুয়ের্তো রিকো। আটলান্টিক মহাসাগরের ওপরে উত্তরে বারমুডা দ্বীপ, দক্ষিণ দিকে ফ্লোরিডা, পশ্চিম দিকে ফ্লোরিডা, আর দক্ষিণ পূর্ব দিকে পুয়ের্তো রিকো। এই তিনটে অঞ্চল, এই তিনটে জায়গার শীর্ষবিন্দুকে যদি আমরা একসাথে জোড়া লাগাই তাহলে যে ত্রিভুজটি পাবো সেই ত্রিভুজটি কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। এই বারমুডা ট্রায়াঙ্গেলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডেভিলস ট্রায়াঙ্গেল। ডেভিলস ট্রায়াঙ্গেল মানে শয়তানের ত্রিভুজ। তো এই বারমুডা ট্রায়াঙ্গেল কেন এত ফেমাস, বারমুডা ট্রায়াঙ্গেলে কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারে কিন্তু আমরা আজকে আলোচনাটা করব। তো বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটা জিনিস, সেখানে কিন্তু প্রচুর শিপ বলুন কি প্রচুর প্লেন বলুন, যে কোনো কিছু কিন্তু প্রচুর নষ্ট হয়েছে, প্রচুর হারিয়ে গেছে। তো আমরা কেন হয়েছে, কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারে আজকের আলোচনায় আমরা কথা বলবো। আপনাদের যদি কিছু জানতে চান, তাহলে কিন্তু আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কি বলতে চাইছেন। তো শুরু করি। 1945 সাল, সেই সময় ডিসেম্বর মাস, 1945 সালের ডিসেম্বর মাসের 5th, মোস্ট প্রবাবলি 5th কিংবা 6th ডিসেম্বর, এরকম একটা সময়। তো সেই সময় পাঁচটা প্লেন, সেই অ্যাভেঞ্জার ফাইটার, আমেরিকার অ্যাভেঞ্জার ফাইটার 5টা প্লেন, তারা ফ্লোরিডার ফোর্ট নেভাল এয়ারবেস থেকে উড়ে গেল। নেভিল এয়ারবেস থেকে তারা উড়ে গেল। সময়টা ধরুন 3:45 এরকম সময় তারা উড়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার কিছুদিন আগে শেষ হয়েছে, হয়তো 1-2 বছর আগে শেষ হয়েছে, সেরকম একটা সময়। এরা এই সময় একটা জাস্ট মহড়া দিতে এখান থেকে উড়ে গেল। ফ্লোরিডার মিয়ামি যে অঞ্চলটা, সেই অঞ্চল থেকে এরা উড়ে একটা সার্কেল করে আবার এরা ফ্লোরিডাতে ফিরে আসবে। তো উড়ে যাচ্ছে। এবার উড়ে যাওয়ার পর এদের সঙ্গে তো কানেক্ট থাকে, তো এরা বারবার কানেক্ট করে কথা বলছে, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক চলছে। এমন সময় বিকেলবেলা 4:25 নাগাদ এই 5টি যে এয়ারক্রাফট, 5টি যে অ্যাভেঞ্জার ফাইটার উড়ে গেল, এই 5টি অ্যাভেঞ্জার ফাইটারের থেকে লাস্ট খবর এলো। তারা বলছে যে তাদের যে ইলেকট্রনিক মিটারগুলো রয়েছে সেগুলো সব বিকল হয়ে গেছে, সেগুলো সব কিছু চলছে না, তারা কম্পাস দিয়ে কিছু বুঝতে পারছে না। এই সময় যখন কন্ট্রোল রুম থেকে তাদেরকে বলা হলো যে তোমরা আমাদের কথা শুনতে পাচ্ছ কি না, তারা কিচ্ছু শুনতে পাচ্ছিল না। কন্ট্রোল রুম ভাবলো যে যদি এরা নাও শুনতে পারে, এদের তো ফিরে আসার কথা, কেন? সময়টা লক্ষ্য করুন, বিকেলবেলা 4:25 মানে সেই সময় কিন্তু সূর্য রয়েছে। সূর্য কোন দিকে অস্ত যায়? সূর্য যায় পশ্চিম দিকে অস্ত। তাহলে পশ্চিম দিকে সূর্যকে দেখে এরা তো ঠিক বুঝতে পারবে যে কোন দিকে আমাদের ফিরে আসার কথা। এরা তো আর অজ্ঞ নয়। তো এদের ফিরে আসার কথা এরা চিন্তা করে ফিরে আসবে। এই চিন্তা করে কিন্তু কন্ট্রোল রুম থেকেও আশায় বুক বেঁধেছিল। আলটিমেটলি কিন্তু এই 5টি বিমানের কোনো বিমান ফিরে আসেনি সেদিন। অদ্ভুত ব্যাপার, এই 5টি বিমানের কোনো বিমান কিন্তু সেদিন ফিরে আসেনি।
এইবার বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর কন্ট্রোল রুম থেকে যখন জানানো হলো, তখন এবার ওইখানে ওই বিমানগুলিকে খোঁজার জন্য আবার কোনো ফাইটার বিমান উড়ে গেল, যারা রেস্কিউ করতে গেল, গিয়ে কিন্তু এখানে কোনো অস্তিত্ব দেখতে পায়নি। আচ্ছা, ধরুন আমি ধরে নিচ্ছি বিমানগুলো তখন ক্র্যাশ করে গেছে। যদি ক্র্যাশ করে যায় তাহলে তো বিমানের ধ্বংসাবশেষগুলো সমুদ্রের জলের ওপর পড়বে। যদি জলের ওপর পড়ে তাহলে কি হবে? সমুদ্রের তেলটা ভাসবে। যদি ভারী হয়ে থাকে, আমি ধরলাম যে বিমানের অংশগুলো ভারী হয়ে ডুবে গেছে, তেলটা তো সমুদ্রের জলে ভাসবে। সেখান থেকে তো রেকগনাইজ করতে পারবে যে এখানেই ক্র্যাশটা করেছে। নাথিং, কোনো কিছু কিন্তু সেখানে দেখা যায়নি। এই ঘটনা শুরু হলো, প্রথম এই ঘটনা শুরু হলো। এরপর এর আগেও অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এটা একটা বলে না হচ্ছে এই দিল দহলা দেনে ওয়ালি, সেই রকম ঘটনা একটা ঘটলো। এরপর 425 টনের একটা মালবাহী জাহাজ সালফার কুইন, সেটা ডুবে গেল, তার কোনো অস্তিত্বই পাওয়া গেল না। 19,000 টনের একটা ওয়ারশিপ, আমেরিকার ওয়ারশিপ ইউএসএস সাইক্লপস, 19,000 টনের একটা ওয়ারশিপ, মানে যুদ্ধ জাহাজ। তার মানে বুঝতে পারছেন তো তার মধ্যে কত জিনিস থাকে। সেই ইউএসএস সাইক্লপস কিন্তু একদম মিলিয়ে গেল, তার কোনো অস্তিত্বই পাওয়া গেল না। কি ঘটছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। 2000 এমনি করে প্রায় 2000 শিপস, 200টা এয়ারক্রাফট হারিয়ে গেছে। হ্যালো কাঞ্চন, খুব ভালো লাগছে তুই এসছিস। এইভাবে কিন্তু হারিয়ে গেছে, কোনো অস্তিত্ব নেই। কোথায় হারিয়ে গেল, কোথায় গেল, কিচ্ছু জানা নেই। আরে এতদিন আগের কেন, আমি আপনাকে বলছি 2005 সালে 20 জুনের একটা ঘটনা। 2005 সালে 20 জুন একটা পাইপার পিএ এয়ারপ্লেন, মাত্র 3 জনকে নিয়ে সে উঠেছিল। 2005 সালের 20 জুন একটা পাইপার পিএ এয়ারপ্লেন মাত্র 3 জনকে নিয়ে উড়েছিল, তার কোনো অস্তিত্ব নেই। এরপরে 2007 সালের 10ই এপ্রিল আবার একটা পাইপার পিএ এয়ারপ্লেন সে উড়ে গেছিল, তারও কোনো অস্তিত্ব নেই। বুঝতে পারছেন জায়গাটা কীরকম। 1967 সালে একটা ঘটনা বলি। 1967 সালে ক্রিসমাস টাইম চলছে। সেই সময় বারাক বলে একটা ছেলে, সে তার বাবাকে নিয়ে এই অঞ্চলে ক্রিসমাস টাইম কাটাতে গেছে। তো কীরকম ব্যাপারটা, সে সময় কাটাচ্ছে, রাত্রিবেলা নাজারিয়া দেখছে যে সমুদ্র কেমন, আটলান্টিক ওশান, রাত্রিবেলা নাজারিয়া দেখছে যে সমুদ্র কেমন। দেখতে দেখতে হঠাৎ করে কি হলো, বারাক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করছে, ক্রুজের মধ্যে লাক্সারিয়াস ক্রুজ যেটা ও নিয়ে গেছিলো, সে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করছে। বারাক বলছে যে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, কেমন একটা ক্লাইমেটটা দেখছি, কেমন একটা লাগছে, আর আমার জাহাজের জিনিসপত্রগুলো ঠিক কাজ করছে না, মানে আমার যে ক্রুজের যে মেশিনসগুলো সেগুলো কিন্তু কাজ করছে না। অদ্ভুত ব্যাপার, সবাই অবাক হয়ে যাচ্ছে, কন্ট্রোল রুম থেকে সবাই অবাক হয়ে যাচ্ছে যে এটা কীরকম হলো। তো এই কথা বলতে বলতেই বারাক বলছে আমি বুঝতে পারছি না, আমাদের জাহাজটা, আমার শিপটা কী অবস্থায় যাচ্ছে আমি বুঝতে পারছি না। এরপর বারাকের সঙ্গে আর কোনো যোগাযোগ হলো না। কন্ট্রোল রুম থেকে খবর পাঠানো হলো, ওখানে এয়ারক্রাফট গেল, গিয়ে দেখলো যে ওখানে কোনো রকম কোনো অস্তিত্ব নেই। প্লেনের কোনো রকম কোনো অস্তিত্ব, আপনার ক্রুজের কোনো রকম কোনো অস্তিত্ব নেই।
তা কি এটা কি ঘটনা? এবার আসুন 1948-এ, 1948 সালে 28শে ডিসেম্বর পুয়ের্তো রিকো থেকে মিয়ামি পর্যন্ত একটা জাহাজ যাচ্ছে। এই জাহাজের যারা যাত্রী ছিলেন তাদের নিয়ে এই জাহাজটি যাওয়া শুরু করলো। এরপর বেশ কিছু দূর বেশ কিছু সময় গেল। জাহাজের সঙ্গে কন্ট্রোল রুমের বেশ ভালো রকম যোগাযোগ রয়েছে। কিছুদিন বাদে 2-3 দিন বাদে কিন্তু এই জাহাজের সঙ্গে কন্ট্রোল রুমের আর কোনো যোগাযোগ নেই, পুরোপুরি বন্ধ। কি হলো জাহাজটা? খোঁজ খবর চালানো হলো। অদ্ভুত, ভালো করে শুনুন, বেশ অদ্ভুত একটা ঘটনা। যখন জাহাজটির কাছে যাওয়া হলো, গিয়ে দেখা গেল যে জাহাজটির মধ্যে কোনো জনপ্রাণী, কোনো মানুষ নেই। জাহাজটির মধ্যে কোনো মানুষ নেই। কুকুর রয়েছে, ইঁদুর রয়েছে, পাখি রয়েছে, মানুষ নেই। কি অদ্ভুত ঘটনা! তাহলে কি হলো? আপনাদের কি মনে হয় কি হতে পারে? এডগার কেসি এই ব্যাপারে একটা কথা বলেছিলেন, কিন্তু আপনারা আগে বলুন যে আপনাদের কি মনে হয় যে কি হতে পারে? কেন মানুষ নেই, শুধুমাত্র কুকুর রয়েছে, পাখি রয়েছে, ইঁদুর রয়েছে, এরা রয়েছে, মানুষের অস্তিত্ব নেই কেন? বানর রয়েছে, কি ব্যাপার হলো? এটা কি সুপার ন্যাচারাল কিছু ব্যাপার? এডগার কেসির কথায় আসি। এডগার কেসি এমন একজন লোক যিনি কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন লেজার বিমের ব্যাপারে। লেজার বিম, আপনারা সবাই জানেন লেজার জিনিসটা কি। উনি কিন্তু আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। তাই এডগার কেসি এবার বলেছিলেন, এডগার কেসি বলেছিলেন যে আটলান্টিসের কথা। আপনারা কি আটলান্টিসের ব্যাপারে শুনেছেন? আটলান্টিস নামে একটা মহাদেশ ছিল। সেই মহাদেশের মানুষের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা ছিল অপরিসীম এবং অত্যাধুনিক। তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করেছিল যেগুলো নাকি বিজ্ঞান চেতনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, বিজ্ঞানের আবিষ্কারকে অনেক 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 দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। সেই রকমই তারা স্ফটিক ক্রিস্টালের অনেক জিনিস বানিয়েছিল, অনেক মেশিন বানিয়েছিল। এডগার কেসির মতামত অনুযায়ী এই আটলান্টিস যে পুরো মহাদেশটা আজকে তো নিমজ্জিত, আজকে মহাসাগরের তলায় আটলান্টিস মহাদেশটা পুরোপুরি নিমজ্জিত রয়েছে। তাই এডগার কেসির মতামত অনুযায়ী এই যে জিনিসপত্রগুলো ওদের বানানো যে জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো বাহামা অঞ্চলের একটি জায়গায়, বাহামার কাছাকাছি একটি জায়গাতে তারা রেখেছিল। এবং সমস্ত পুরো মহাদেশটা নিমজ্জিত হওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসপত্রগুলো নিমজ্জিত হয়েছে এবং কোনো না কোনো সময় হয়তো এই জিনিসপত্রগুলো সচল হয়ে ওঠে, তখনই এই কাণ্ড ঘটে। সত্যি কি এডগার কেসি ঠিক ছিলেন? আমরা কিন্তু জানি না এডগার কেসি ঠিক ছিলেন কিনা, সেটা আমরা জানি না। কিন্তু হ্যাঁ, এরকম অনেক জিনিস, যেমন এই অঞ্চলের ঘূর্ণিকূপ, এই অঞ্চলের ম্যাগনেটিক ওয়েভ, আবার এরকমও হয় যে এই অঞ্চলে সময়ের পর্দা, এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু একটা রহস্য তৈরি করেছে। কেমন ঘূর্ণিকূপ? না, এই অঞ্চলে ওয়েদার সবসময় ভালো থাকে না, ওয়েদার কিন্তু এই অঞ্চলে খারাপ থাকে। তা সেই সময় টার্নিং, মানে ওয়ার্লপুল যেগুলো ঘূর্ণিকূপ তৈরি করে, আপনারা দেখেছেন টর্নেডোর যে টার্নিং এফেক্ট, যেটা ওয়ার্লপুল, যেটা সেই ঘূর্ণিকূপের মধ্যে পড়ে হয়তো নষ্ট হয়ে যায় সব কিছু। আবার ম্যাগনেটিক ওয়েভ, যেটা সেই ম্যাগনেটিক ওয়েভের ব্যাপারে আমি পরে আসছি, এই ম্যাগনেটিক ওয়েভের জন্যও হয়তো হতে পারে এটা। কিংবা
সময়ের পর্দা, হয়তো সময়ের কালে পড়ে এমন কিছু এখানে রয়েছে, এমন কিছু জিনিস এখানে রয়েছে, সেটার জন্য নষ্ট হয়ে যেতে পারে। আবার এটাও তো হতে পারে যে কোনো এলিয়েন তারা এখানে এসে ঘাপটি মেরে রয়েছে। হতে পারে তো যে তারা মানুষকে গুম করে দিচ্ছে। কারণ এই যে ঘটনাটা ঘটেছিল, এই যে 1948 সালের 28শে ডিসেম্বর যে ঘটনাটা ঘটেছিল, কোনো মানুষ নেই, অথচ অন্য প্রাণীগুলো রয়েছে। তাহলে কি মানুষদের নিয়ে ওরা কি এক্সপেরিমেন্ট করতে নিয়ে চলে গেছে? সেরকম কি ঘটনাটা? তো এই রকম বিভিন্ন ধরনের ঘটনা এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে জনশ্রুতি আছে, কিন্তু বিজ্ঞানীরা এই সব জিনিসগুলো মানেন না। বিজ্ঞানীরা অন্য ব্যাখ্যা দিয়েছেন, পরে আসছি সেই কথায়। এবার বলি আরও দুটো জাহাজের কথা বলি। একটা হচ্ছে মেরি সেলাতে, আর একটা হচ্ছে ডাইগ্রেসিয়া। এই দুটো জাহাজের কথা বলছি। 1872 সালে মেরি সেলাতে আর ডাইগ্রেসিয়া এই দুটো জাহাজ পণ্য বহনকারী জাহাজ, এরা পণ্য নিয়ে স্টার্ট করলেন। ডাইগ্রেসিয়া পরে গেছে, মেরি সেলাতে আগে বেরিয়েছে। মেরি সেলাতে বেরিয়ে যাওয়ার 8 দিন পরে ডাইগ্রেসিয়া বেরিয়েছে। বেশ কিছু দূর যাওয়ার পর ডাইগ্রেসিয়া যখন বেশ কিছু দূর গেছে, তখন দেখছি একটা জাহাজ ভাসছে। নমস্কার শুভেনবাবু। একটা জাহাজ ভাসছে সমুদ্রে। ডাইগ্রেসিয়ার যে নাবিক, মানে মেন যে ক্যাপ্টেন ছিলেন, উনি জাহাজটিকে দেখে চিনতে পারেন। উনি ভাবেন যে ব্যাপারটা কি হলো, এটা তো মেরি সেলাতে, তাহলে মেরি সেলেস্তে, অ্যাকচুয়ালি নামটা হচ্ছে মেরি সেলেস্তে। তাহলে মেরি সেলেস্তের কী হলো? উনি তখন ভাবলেন যে এই সময় তো মেরি সেলেস্তের জিব্রাল্টার ক্রস করে যাওয়ার কথা, কারণ 8 দিন হয়ে গেছে। 8 দিন আগে এরা আমাদের এখান থেকে বেরিয়েছে, তাহলে এর তো এখন ক্রস করে যাওয়ার কথা, কিন্তু যায়নি কেন? গিয়ে উনি দেখলেন কি অদ্ভুত ব্যাপার, ওই জাহাজে গিয়ে দেখলেন ঠিক আগেরটার মতন 1948 সালের যে 28শে ডিসেম্বর জাহাজটার কথা বললাম, সেটা যেরকম ঘটেছে, ঠিক এটাও ওই আগেরটার মতনই ঘটনা। যে কি এখানে জাহাজের মধ্যে কোনো জনপ্রাণী নেই। ওখানে কুকুর ছিল, বানর ছিল, পাখি ছিল, ইঁদুর ছিল, এগুলো ছিল। এখানে কিন্তু জাহাজের মধ্যে কোনো জনপ্রাণী নেই। অদ্ভুত। কিন্তু খাবারগুলো সুন্দর করে সাজানো রয়েছে, যেন এই কেউ এসে খেতে বসবে। অবস্থা দেখুন, খাবারগুলো সুন্দর করে সাজানো আছে যেন এই কেউ এসে খেতে বসবে। জামা কাপড় মেলা রয়েছে, স্নান করে যেন জামা কাপড়গুলো ওখানে মেলে দিয়েছে কেউ, কিংবা জাহাজের সুইমিং পুলে নেমে জামা কাপড় রেখে দিয়েছে। সমস্ত সুন্দর করে সাজানো, কিন্তু জাহাজের মধ্যে কেউ নেই। পণ্যগুলো রয়েছে। কি অদ্ভুত! এই যে বারমুডা ট্রায়াঙ্গেল, এই বারমুডা ট্রায়াঙ্গেল থেকে কি আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি? এসছে। সেরকমই একজন ভদ্রলোকের কথা এবার আমি বলছি। চাক ওয়েলকি 1964 সালে একটি বিমান নিয়ে উনি ওয়েস্ট ইন্ডিজ আইল্যান্ডের নাসাউ বিমানবন্দরে যান। উনি তখন সানলাইন এয়ার কোম্পানিতে চাকরি করতেন। ওই কোম্পানিরই উনি পাইলট ছিলেন। তো ফ্লোরিডা থেকে নাসাউ বিমানবন্দরে উনি যান ওয়েস্ট ইন্ডিজের। খুব সুন্দর ছিল, ঠিকঠাক ছিল। এরপর যখন উনি নাসাউ বিমানবন্দর থেকে আবার ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করেন, সেই সময়টা কিন্তু ভীষণ খারাপ একটা সময় ছিল। কীরকম ঘটনা? যখন নাসাউ বিমানবন্দর থেকে উনি ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করেন, তখন রাত্রিবেলা 9টা নাগাদ অ্যান্ড্রুজ বলে একটা জায়গা রয়েছে, সেই অ্যান্ড্রুজের
30 মাইল দূরে উনি 30 মাইল উত্তরে 30 মাইল উত্তরে উনি হঠাৎ লক্ষ্য করেন যে ওনার বিমানের যে পাখাগুলো রয়েছে, মানে ডানাগুলো রয়েছে, সেই ডানাগুলো হঠাৎ করে গ্লো করতে শুরু করেছে। ওই ডানাগুলো থেকে যেন আলোর ছটা বেরোচ্ছে, গ্লো করতে শুরু করেছে। বিমানের মধ্যে যে যন্ত্রপাতিগুলো ছিল, বিভিন্ন ধরনের মিটারগুলো ছিল, সেগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে, কোনো কাজ করছে না। ফিউয়েল ট্যাঙ্ক যেটা, সেটা হাফ ভর্তি ছিল, এখন দেখাচ্ছে ফুল। ফিউয়েল ট্যাঙ্কটা ফুল দেখাচ্ছে। তো উনি অবাক হয়ে গেছেন। স্বাভাবিকভাবে একজন পাইলট, তার উপর দায়িত্ব থাকে যে সম্পূর্ণ নিরাপদে তার যে বিমানযাত্রী যারা আছেন তাদেরকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তো উনি অবাক হয়ে গেছেন, ব্যাপারটা কী হলো। উনি ভাবলেন যে সমস্ত শেষ, এবার বোধহয় আমি আর বাঁচাতে পারবো না আমার প্লেনকে। এই রকম যখন ভাবছেন, হঠাৎ করে দেখলেন যে ওনার যে বিমানের যে ডানাগুলো ছিল, উইংগুলো রয়েছে, যেগুলো খুব গ্লো করছিল, সেগুলো স্ফটিকের মতন হয়ে গেল, ক্রিস্টাল মানে কাঁচের মতন হয়ে গেল। তারপর আস্তে আস্তে সেগুলো কিন্তু আবার আগের জায়গায় ফিরে এলো, মানে আগে যেরকম লাগছিল দেখতে ঠিক সেরকম লাগলো, মানে অ্যাকচুয়াল বিমানের ডানা যেরকম হয় সেরকম হয়ে গেল। আর ওনার যে মিটারগুলো ছিল, যে বিমানে যে মিটার, যেগুলো যন্ত্রপাতিগুলো ছিল, সেগুলো আবার কাজ করতে শুরু করলো। ফিউয়েল ট্যাঙ্ক আবার কিন্তু হাফ ভর্তি দেখাতে শুরু করলো। তা এই একটা অদ্ভুত ধরনের, আপনারা দেখুন যে কিছুক্ষণের জন্য একটা কিছু হলো, সেটা আবার চেঞ্জ হয়ে অন্য জায়গায় চলে গেল। মানে কি অদ্ভুত ধরনের জিনিসপত্র এই অঞ্চলে ঘটে, সেটা এই সব ঘটনাগুলোর থেকে আমরা জানতে পারি। তো এটা কি মানুষের ব্যায়াম? মানুষ কি এটা খালি ইমাজিন করে? মানুষ কি ভাবে যে এইগুলো হচ্ছে, নাকি সত্যি সত্যি এই জিনিসগুলো হচ্ছে? সত্যি সত্যি কি এই ঘটনাগুলো ঘটে থাকে? এটা দেখার জন্য, মানে সত্যি কি সমুদ্রের তলায় এমন কিছু আছে যেটার জন্য এই ঘটনাটা ঘটছে? সত্যি কি সমুদ্রের তলায় ওই যন্ত্রপাতিগুলো, কেসির মতামত অনুযায়ী ওই যন্ত্রপাতিগুলো কি সচল হয়ে উঠছে? এটা দেখার জন্য বিখ্যাত সি ডাইভার, বিখ্যাত সি ডাইভার মেল ফিশার, উনি একবার ছানবিন লাগিয়েছিলেন, মানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলেন। তো মেল ফিশার বললেন, উনি সমস্ত খোঁজ খবর নেওয়ার পর বললেন যে এইরকম সমুদ্রের তলায় এরকম প্রচুর জায়গা থাকে, প্রচুর গুপ্ত সুড়ঙ্গ থাকে, প্রচুর গিরিখাত থাকে, যেসব জায়গাতে একবার যদি জাহাজ কিংবা প্লেন কোনোভাবে ঢুকে যায়, সেগুলো আর বেরোনোর চান্স থাকে না। মানে সেগুলো একদম ডুবে যায়। এই জায়গাগুলোকে বলা হয় ব্লু হোল। এই অঞ্চলগুলোকে বলা হয় ব্লু হোল। তো এই ব্লু হোলের মধ্যে যদি ঢুকে যায়, এখানে মাঝে মাঝে ওয়েভ তৈরি হয় এমন যে ডুবিয়ে নেয়, সেখান থেকে কিন্তু বেরোবার আর চান্স থাকে না। তো এইভাবেই আস্তে আস্তে কিন্তু ঘটনাটা ঘটছিল। এরপর ইউনিভার্সিটি অফ কলোরাডোর একটা সায়েন্স টিম এই ব্যাপারটা নিয়ে খোঁজ খবর চালাতে যায়। তারা চিন্তা করে যে ওয়াটার স্প্রাউটস নাকি এলিয়েন নাকি কোনো সি মনস্টার, এগুলোই কি এই জিনিসগুলো করছে। তারা বিভিন্ন ধরনের খোঁজ খবর করে, তারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে, বিভিন্ন ধরনের ব্যাপার থেকে তারা জানতে পারে যে এই অঞ্চলটা, এই যে বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটা, এখানে কিছু ষড়ভুজাকার ক্লাউডস তৈরি হয়। ষড়ভুজাকার ক্লাউডস, হেক্সাগনাল শেপ, মানে
আমরা ত্রিভুজ জানি যার 3টে বাহু থাকে, সেরকম ষড়ভুজ মানে 6টা বাহুর যে শেপটা তৈরি হয় সেটাকে বলে ষড়ভুজাকার, হেক্সাগোনাল। তো এই রকম ষড়ভুজাকার ক্লাউডস তৈরি হয়। তাই এই ক্লাউডসগুলো এইখানে ভীষণভাবে মানে এফেক্ট করে। এই ক্লাউডসগুলো কিন্তু এক একটা এয়ার বম্বের মতন কাজ করে। এর গতিবেগ থাকে ঘন্টায়, মানে এর মধ্যে দিয়ে, মানে আপনারা ভ্যাকিউম ক্লিনার দেখেছেন তো, যেরকম ভ্যাকিউম ক্লিনার সমস্ত জিনিসকে টেনে নেয়, এদেরও কাজটা এরকমই থাকে। 170 মাইল প্রতি ঘন্টায় এরা কাজ করে। এরা এমনভাবে ওয়েভটাকে মানে এমনভাবে টানতে শুরু করে যে ওয়েভটা 45 ফিট পর্যন্ত উঠতে পারে। 45 ফিট মানে প্রায় 5তলা বাড়ির মতন উঠতে পারে। তো এই জায়গা পর্যন্ত ওয়েভটা উঠতে পারে। তা কোনো প্লেন কিংবা কোনো জাহাজ যদি এর মধ্যে পড়ে, তাহলে স্বাভাবিকভাবে তাদের নিশ্চিহ্ন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এই যে ষড়ভুজাকার যে আপনাদের যে বললাম যে ষড়ভুজাকার যে ক্লাউডগুলো, হ্যাঁ, এর যে ডায়ামিটারটা থাকে, এর যে ডায়ামিটারটা সেটা 55 মাইল জুড়ে। 55 মাইল জুড়ে পুরো ডায়ামিটারটা 55 মাইল জুড়ে। মাঝখানে যে ডায়ামিটারটা থাকে, একটা সার্কেলের মাঝে যে ডায়ামিটারটা থাকে সেটা 55 মাইল। তো ভাবতে পারছেন যে কি অবস্থার মধ্যে এই জিনিসগুলো, জাহাজ কিংবা এয়ারপ্লেনগুলো কি জায়গার মধ্যে পড়ে এবং তার ফলে এদের কি দশাটা হয়ে যেতে পারে। তো আমরা আজকে আলোচনা করছি বারমুডা ট্রায়াঙ্গেলের ব্যাপারে। সেটা কিন্তু নিছকই একটা খেলার জিনিস নয়। বারমুডা ট্রায়াঙ্গেল এমন অবস্থা তৈরি করেছে, এমন যেখান থেকে নাকি মানুষ ফিরে আসেনি, কিছু মানুষ ফিরে এসছে। তাদের মধ্যে একজনের কথা আপনাদেরকে বললাম, চাক ওয়েলকি। আরেকজনের কথা আপনাদেরকে বলবো, তার নাম হচ্ছে ব্রুস ক্রুম্যান। ব্রুস ক্রুম্যানের কথাটা বলি, ভীষণ ইন্টারেস্টিং। ব্রুস ক্রুম্যানের ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং। কীরকম ব্যাপার, ব্রুস ক্রুম্যান ওনার বাবা এবং ওনার বাবার যে বিজনেস পার্টনার, তাদেরকে নিয়ে উনি বাহামা থেকে ফ্লোরিডা পর্যন্ত ওনাদের যে নিজস্ব চার্টার্ড প্লেন আছে, সেই চার্টার্ড প্লেনে উনি উড়ে যাচ্ছেন। 4 ডিসেম্বর 1970, 1970 সালের 4 ডিসেম্বর উনি ওনার বাবা এবং বাবার যে বন্ধু, পার্টনার, যে বিজনেস পার্টনার, তাকে নিয়ে ফ্লোরিডা, বাহামা থেকে ফ্লোরিডায় উড়ে যাচ্ছেন। ওনার মতামত অনুযায়ী উনি প্লেনটা স্টার্ট করার পর যখন প্লেনটা উড়ে যাচ্ছিল, প্রথমে উনি একটা ব্ল্যাক ক্লাউড লক্ষ্য করেন। উনি দেখছিলেন ব্ল্যাক ক্লাউডটার মধ্যে বেশ ভালো রকমের লাইটনিং হচ্ছে। উনি সেটাকে অ্যাভয়েড করবার জন্য ওই ব্ল্যাক ক্লাউডের ওপর দিয়ে, মানে ধরুন এইখানে ব্ল্যাক ক্লাউডটা রয়েছে, ওনার প্লেনটা ব্ল্যাক ক্লাউডের ওপর দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে, ছোট একটা ব্ল্যাক ক্লাউড। এইবার ব্ল্যাক ক্লাউডটা উড়ে যাওয়ার পর, এর ওপর দিয়ে উড়ে যাওয়ার পর উনি আরও বেশ কিছু দূর গেলেন। তখন দেখলেন যে আরও বড় ধরনের একটা ব্ল্যাক ক্লাউড। আগেরটা যদি এইটুকু হয়, তাহলে এটা এত বড়, আরও বড় ধরনের একটা ব্ল্যাক ক্লাউড ওনার জন্য অপেক্ষা করছে ওখানে। উনি এবার সেটাকে কিভাবে অ্যাভয়েড করবেন? সেটা তো অ্যাভয়েড করা সম্ভব নয়, কারণ ওটার হাইটটা অনেক উঁচুতে। তো তখন উনি বললেন যে, মানে পরে উনি গল্প করেছিলেন যে তখন আমাকে বাধ্য হয়ে ওই ব্ল্যাক ক্লাউডের ভেতরে ঢুকতে হয়েছিল। ব্ল্যাক ক্লাউডের ভেতরে ঢোকার পর ওনার বর্ণনাটা এইরকম: আমি যখন ঢুকলাম ব্ল্যাক ক্লাউডের ভেতরে, তখন দেখছি আশেপাশের যে অঞ্চলটা, ক্লাউডের যে অঞ্চলটা, সেটা একটু অদ্ভুত ধরনের। লাইটনিং হচ্ছে ঠিক কথা, কিন্তু সেটা অন্য ধরনের একটা লাইটনিং। আমি প্লেন নিয়ে তার মধ্যে দিয়ে উড়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। যাওয়ার পর, বেশ খানিকটা যাওয়ার পর আমি দেখলাম যে আমার চারপাশের যে ক্লাউডগুলো রয়েছে সেগুলো কিন্তু অদ্ভুত ধরনের ঘুরতে শুরু করেছে। যেন মনে হচ্ছে আমি একটা কুয়োর মধ্যে দিয়ে যাচ্ছি, কুয়োর মধ্যে দিয়ে পাস করে যাচ্ছি।
আমার চারপাশের ক্লাউডগুলো অদ্ভুতভাবে ঘুরতে শুরু করেছে, আমি একটা কুয়োর মধ্যে দিয়ে পাস করে যাচ্ছি। ভারী ইন্টারেস্টিং। এইভাবে এগোতে এগোতে বেশ খানিকটা যাওয়ার পর আমি দেখছি যে হ্যাঁ, এইবার আমি সামনের দিকে বেরিয়ে যেতে পারবো, কারণ আমি আলোটা দেখতে পাচ্ছি। সামনের দিকে বেরিয়ে যেতে পারবো, এই অঞ্চলটা ছেড়ে আমি আলোটা দেখতে পাচ্ছি। এর পরের কিছুক্ষণ সময় ওনার জীবনের মারাত্মক কিছু সময় ছিল। কেন? কারণ উনি বলছেন ওনার কথা অনুযায়ী যখন উনি আলোটা দেখলেন এবং সেই পথে এগিয়ে যাচ্ছেন, উনি দেখলেন যে ওপেনিংটা আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে, মানে ওপেনিংটা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে, মানে পথটা, যেটা দরজাটা উনি যেটা ভেদ করে বেরিয়ে যাবেন, সেই জায়গাটা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। উনি বেরোতে পারবেন কিনা সন্দেহ। একবার কল্পনা করে দেখুন, আপনি একটা প্লেন চালাচ্ছেন, কিংবা আপনি একটা গাড়ি চালাচ্ছেন, আপনি একটা বাস চালাচ্ছেন, যে কোনো কিছু চালাচ্ছেন, আপনি কোনো একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে বেরোতে চাইছেন, যেই জায়গাটা ওপেনিংটা, সেই জায়গাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আপনাকে একটা টাইমের মধ্যে দিয়ে সেখানটা বেরোতে হবে, প্রচণ্ড স্পিডে বেরোতে হবে, আদারওয়াইজ আপনি আটকে যাবেন ওখানে। আপনার হার্টটা কেমন করবে, কি অবস্থায় থাকবে আপনার হার্ট, আর কি অবস্থায় থাকবে আপনার মগজ, ভাবতে পারছেন? উনি তখন প্লেন নিয়ে ওই অঞ্চল দিয়ে আরও স্পিডে উনি চলতে শুরু করেন। আরও স্পিডে মানে যে স্পিডে যাচ্ছিলেন সেই স্পিডে আর কি স্পিড নেবেন। ওনার সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই কন্ট্রোল রুমের, আর ওনারও কিন্তু ওই সব বিকল, সব যন্ত্রপাতি প্লেনের বিকল। এখানেও কিন্তু ফিউয়েল ট্যাঙ্ক হাফ, ফিউয়েল ট্যাঙ্ক কিন্তু ফুল দেখাচ্ছে, যেখানে অনেকটা উড়ে এসছে। অনেকটা উড়ে এলে তো ফুয়েল ট্যাঙ্ক ফুল দেখাবে না, ওনারও কিন্তু ফুয়েল ট্যাঙ্ক ফুল দেখাচ্ছে। উনি যাচ্ছেন। এইবার হঠাৎ করে উনি দেখলেন যে উনি ওই যে ক্লাউডটা, ব্ল্যাক যে ক্লাউডটা ছিল, সেটা ভেদ করে বেরিয়ে গেছে। ওই ব্ল্যাক ক্লাউডটা ভেদ করে উনি বেরিয়ে গেছে। কন্ট্রোল রুমে ফোন করলেন, ফোন করে বললেন, তখন কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ এলো। কন্ট্রোল রুম বলছে যে আপনি অলরেডি মায়ামিতে প্রবেশ করে গেছেন, আপনি আপনার বিমানটা নামাতে পারেন। উনি ওনার বিমানটা তারপর অবতরণ করেছিলেন মিয়ামি এয়ারপোর্টে। করার পর ওনার যে এই অভিজ্ঞতাটা উনি কিছুতেই ভুলতে পারেননি। উনি চেষ্টা করেছিলেন যে কি হয়েছে, কি হয়নি, আমাকে এই ব্যাপারটা ছানবিন করতে হবে। উনি অনেক দিন পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করছিলেন। তো এনার ব্যাপারে আমি একটু পরে আবার আসছি। তার আগে আমি আপনাদেরকে জিওফিজিস্ট প্রফেসর ডক্টর জাস্টিন রেভেনহকের একটা কথা বলে নিই। ওনার মতে, ডক্টর জাস্টিন রেভেনহকের মতে, এই অঞ্চলে, এই যে বারমুডা ট্রায়াঙ্গেল যে অঞ্চলটা, সেখানে একটা ম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়। এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, অ্যাকচুয়ালি এখানে একটা ম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়। এখন পৃথিবী, আমাদের যে পৃথিবী, সেটা তো একটা ম্যাগনেটিক ওয়েভ দিয়ে কাজ করছে। মানে আমাদের পৃথিবীতে তো ম্যাগনেটিক ওয়েভ প্রচণ্ড ধরনের, সেটা আপনারা জানেন সবাই। তো এটার জন্য এই আমাদের পৃথিবীর চারিদিকে যে একটা ম্যাগনেটিক ওয়েভ কাজ করছে, তার জন্যই আমরা সোলার রেডিয়েশন বলুন, কিংবা স্পেস ওয়েদার বলুন, কিংবা সোলার ওয়েভ বলুন, যে কোনো জিনিস থেকে কিন্তু আমরা বেঁচে যাচ্ছি। ওকে, তো ওনার মতে, জাস্টিন রেভেনহোয়ের মতে, এই যে গ্যাস পাইপলাইন আমাদের এখান দিয়ে যাচ্ছে, টেলিভিশন আমরা চালাচ্ছি, মোবাইল র্যাডার যেগুলো রয়েছে, এয়ারক্রাফট চলছে, এইগুলো বিভিন্ন ধরনের জিনিসের জন্য আমাদের এখানে ম্যাগনেটিক ওয়েভটা কিন্তু আরও বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে।
উনি বলছেন যে বিভিন্ন কোম্পানি যেগুলো নাকি এই সব জিনিসগুলো তৈরি করছে তাদের এখন থেকে অ্যালার্ট হওয়া উচিত, বিকজ ওনার মতে এই বারমুডা ট্রায়াঙ্গেলটা আস্তে আস্তে উত্তরের দিকে সরতে শুরু করেছে। আস্তে আস্তে উত্তরের দিকে সরতে শুরু করা মানে সেটা কোন জায়গায় যাচ্ছে? রাশিয়ার কাছাকাছি চলে যাচ্ছে। এবং ওনার মতে এই সব জিনিসগুলো যদি চলতে থাকে আলটিমেটলি আমাদের গোটা পৃথিবীটাই কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলে পরিণত হবে। ভাববার বিষয় এটা, আমাদের গোটা পৃথিবীটাই কিন্তু একদিন বারমুডা ট্রায়াঙ্গেলে পরিণত হবে, তখন কিন্তু মারাত্মক অবস্থায় চলে যাবে। এরকমভাবে সবই কিন্তু হারিয়ে যেতে থাকবে আপনা আপনি। না আমি না আপনি কেউই কিন্তু এই জায়গা থেকে বাঁচতে পারবো না। ঠিক আছে, এই বারমুডা ট্রায়াঙ্গেলের মতন আরও অনেক ব্যাপার আছে, এইরকম হারিয়ে যাওয়ার মানে জায়গা আরও অনেক আছে। টোটাল হোল ওয়ার্ল্ডে 12টা জায়গা আছে, হোল ওয়ার্ল্ডে 12খানা জায়গা আছে। সেই 12টা জায়গায় কিন্তু এই ধরনের ক্রিয়াকলাপ চলে। এর মধ্যে সব থেকে বেশি মানে বারমুডা ট্রায়াঙ্গেলের পরেই যে অঞ্চলটা সব থেকে বেশি হারিয়ে যাওয়ার ব্যাপার প্রবণতা আছে সেটা হচ্ছে সি অফ ডেভিল। চীনে, চায়নাতে এটা অবস্থিত, সি অফ ডেভিল। এখানেও কিন্তু প্রচুর জিনিস, প্রচুর মানে অনেক জাহাজ, হয়তো বারমুডা ট্রায়াঙ্গেলের মতন নয়, কিন্তু অনেক জাহাজ এখানেও কিন্তু হারিয়ে গেছে। তো এই যে বারমুডা ট্রায়াঙ্গেল বলুন কিংবা সি অফ ডেভিল বলুন, অদ্ভুত টাইপের। একটা হচ্ছে 80 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাতে অবস্থিত, যেটা বারমুডা ট্রায়াঙ্গেল, আর সি অফ ডেভিল যেটা, সেটা 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে অবস্থিত। এবং এই দুটোরই একটা অদ্ভুত মিল আছে, সেটা হচ্ছে যে ম্যাগনেটিক আর জিওগ্রাফিক্যাল, ভালো করে বুঝুন, ম্যাগনেটিক আর জিওগ্রাফিক্যাল নর্থ পোল দুটোরই সমান এবং একমুখী। সমান অর্থ একমুখী। জেনারেলি আমাদের পৃথিবীতে যেসব জায়গা আছে তাদের ম্যাগনেটিক পোল, ম্যাগনেটিক নর্থ পোল আর জিওগ্রাফিক্যাল নর্থ পোল দুটো আলাদা হয়। কিন্তু এই বারমুডা ট্রায়াঙ্গেল এবং সি অফ ডেভিল, এই দুটো জায়গারই ম্যাগনেটিক নর্থ পোল আর জিওগ্রাফিক্যাল নর্থ পোল দুটো কিন্তু সমান, মানে একমুখী। আমার ভুল হচ্ছে বলাটা, একমুখী। তো সেই জন্য এইসব অঞ্চলে এই জিনিসগুলো বেশি পরিমাণে ঘটছে। 1955 এই সময় একদল জাপানি বৈজ্ঞানিক তারা এই সি অফ ডেভিলে গেছিল যে এইখান থেকে যে অন্তর্ধান রহস্য, বিভিন্ন জাহাজ কিংবা নৌকার যে অন্তর্ধান রহস্য, সেটা কি জানার জন্য। কাজের কাজ তো কিছু হলোই না, বরঞ্চ এই পুরো টিমটাই কোথায় হারিয়ে গেল, এই পুরো টিমটাই কোথায় হারিয়ে গেল। সুতরাং কি হচ্ছে না হচ্ছে আমরা এখনো পর্যন্ত কিন্তু এটা একটা আনসলভ মিস্ট্রির জায়গায় আছে। আচ্ছা, এবার আমি ফিরে আসি ওই ঘটনাটায়, আপনাদেরকে যেটা বলছিলাম যে ব্রুস ক্রুনানের যে ঘটনাটা, সেই ঘটনাটায় আমি ফিরে আসি। ব্রুস ক্রুনান যখন এয়ারপোর্টে নেমেছিলেন, তারপর ওনার সঙ্গে যখন এয়ারপোর্টের কন্ট্রোল রুমে কথা হয়, তখন উনি জানতে পারেন, ব্রুস ক্রুনান জানতে পারেন যে জায়গাটা, যে অঞ্চলটা ওনার 90 মিনিট মানে 1.5 ঘন্টায় ক্রস করার কথা, যে অঞ্চলটা ওনার 1.5 ঘন্টায় ক্রস করার কথা, উনি মাত্র 47 মিনিটে সেটা ক্রস করে গেছে। ওনার যে টোটাল যে পথটা, যেই পথটা ওনার যাওয়ার কথা মানে গন্তব্য, সেটা উনি 47 মিনিট, মাত্র 47 মিনিট, মানে 90 47
অর্ধেক সময় উনি ক্রস করে গেছেন। তাহলে কি সময়ের ভবন্ডারের মধ্যে পড়ে গেছিল ব্রুস ক্রুনানের এই এয়ারক্রাফটটা? অদ্ভুত ব্যাপার। জেনারেলি উনি যেই ধরনের কথা বলেছিলেন, ব্রুস ক্রুনান যেই ধরনের কথা বলেছিলেন, যেই ধরনের উনি ওখানে মেঘ দেখতে পেয়েছিলেন, যেই ধরনের লাইটনিং হচ্ছিল, উনি যেটা বলছিলেন, সেগুলোকে বলে ইলেকট্রনিক ফগ। তাহলে উনি হয় ইলেকট্রনিক ফগের মধ্যে ঢুকে গেছিলেন, কিংবা আরেকটা জিনিস উনি যে বলছিলেন না, যে আস্তে আস্তে ওপেনিংটা ন্যারো হয়ে যাচ্ছে, আমি বেরোতে পারবো কি পারবো না আমি জানি না, এর অর্থ হচ্ছে ডার্ক এনার্জি। মানে উনি যে কথাটা বলেছিলেন তার সঙ্গে ডার্ক এনার্জির মিল আছে। সাধারণত ব্ল্যাক হোলের মধ্যে যে ডার্ক এনার্জি দেখা যায় তার সঙ্গে এই ঘটনাটার মিল রয়েছে। এখন ডার্ক এনার্জি কি, ডার্ক এনার্জিটা কি, সেটা জানার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। আজকে আমরা বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলছিলাম, তাই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে কথা হলো। ডার্ক এনার্জি যদি জানতে চান তাহলে আমরা পরবর্তী সময় এই নিয়ে আলোচনা করব। কথা দিচ্ছি ব্ল্যাক হোলের ব্যাপারে আপনাদেরকে অনেক কিছু তথ্য দেব, অনেক কিছু জানাবো, মহাকাশের ব্যাপারে অনেক কিছু জানাবো। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার, আমি ঋত্বিক, লৌকিক অলৌকিক গ্রুপের অ্যাডমিন। আপনারা লৌকিক অলৌকিক গ্রুপের সঙ্গে থাকুন, এরকম অনেক কিছু জানতে পারবেন। আশা করি আপনারা আজকে সন্ধ্যাটা উপভোগ করেছেন। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি এখনও কিন্তু মিস্ট্রি রয়েছে, এখনও কিন্তু সেটা জানা যায়নি যে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে। কিছু বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু সেটা কতটা ঠিক কতটা ভুল সেটা ওনারাও ঠিকমতো বলতে পারছেন না। আগামী রবিবার আবার আসবো রাত 8টায়, আরও অন্যরকম কিছু অন্য গল্প নিয়ে। কী গল্প নিয়ে সেটা আপনারা বলুন না, আমি আপনাদের সামনে হাজির করে দেব। ততক্ষণ শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।